আচ্ছা, আসসালামু আলাইকুম। তো দেখেন, আজকে আমাদের ক্লাস 10 ওয়ার্ডপ্রেস কোর্সের। তো ওয়ার্ডপ্রেস কোর্সের ক্লাস 10-এ আমরা একটা ফাইবারের ছোট সার্ভিস শিখবো। এইটা এই সার্ভিসের মোটামুটি একটু কম্পিটিশন হাই আছে, বাট এই সার্ভিসটা অনেক ফাইবারে সেল হয়, ঠিক আছে, বেশ ভালোই সেল হয়। আমরা একটু পরেই ফাইবারে এই সার্ভিসটা আসলে কিরকম সেল হয় সেটা আমরা দেখবো। তো আজকের ক্লাস কন্টেন্টে যদি আসি, তাহলে আমরা দেখবো আসলে ওয়েবসাইটের ক্লোন কি জিনিস, বা ওয়েবসাইটের মাইগ্রেশন কি জিনিস, আর ওয়েবসাইটের ব্যাকআপ কি। সো এই তিনটা জিনিস আলটিমেটলি, ক্লোন মানে হচ্ছে আপনার যে সাইটটা আছে সেই সাইটটা হচ্ছে হুবহু ক্লোন করা, ঠিক আছে। এই ক্লোন আবার দুই ভাবে ইউজ হয়। একটা ক্লোন হচ্ছে ওয়েবসাইট, একটা আসছে আপনার কাছে, একজন ক্লায়েন্ট আসছে, এসে আপনাকে বলতেছে আমাকে যে সাইটটা আছে সেটাকে ক্লোন করে দাও। এই এই সাইটের ক্লোন মানে হচ্ছে কি, ওর যে কম্পিটিটর সাইট আছে, সো তার কম্পিটিটর সাইট দেখতে যেরকম একদম সেম টু সেম সেই সাইট আপনাকে করে দিতে হবে, ঠিক আছে, কালার থেকে শুরু করে সবকিছু। এটা হচ্ছে ওয়েবসাইটের ক্লোন, যদি কোনো বায়ার এসে এভাবে বলে। আর এইটা যদি বলে যে আমার এইখান থেকে আমার নিজের একটা এক্সিস্টিং একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাকে ক্লোন করে অন্য জায়গায় মাইগ্রেশন করে দাও, তখন কি, তখন হচ্ছে তার যে এক্সিস্টিং ওয়েবসাইটটা আছে সেটার আমরা একটা ব্যাকআপ নেব, বা হচ্ছে ওয়েবসাইটটার জন্য যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো নেব। এই ফাইলগুলো নিয়ে আমরা তার নতুন যে হোস্ট আছে, হোস্টিং আছে সেখানে দেব, অথবা তার নতুন ডোমেইনে ট্রান্সফার করব, ঠিক আছে। সো ক্লোন হচ্ছে আমাদের দুই ভাবে কাজ করে, ঠিক আছে, অর্থাৎ ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে সেইটার উপরে ক্লোনটা আমাদের ডিপেন্ড করে। আর মাইগ্রেশন হচ্ছে কি, একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে নেওয়া, অথবা একটা হোস্টিং থেকে আরেকটা হোস্টিং এ সাইটটাকে ট্রান্সফার করা। আর ব্যাকআপটা কি, ব্যাকআপটা হচ্ছে আমি আমার একটা ওয়েবসাইট তৈরি করছি, যে কোনো কারণে আমার ওয়েবসাইটটা ক্র্যাশ করতে পারে। সেটা হতে পারে ম্যালওয়্যার অ্যাটাক করছে, বা আপনার হ্যাকার অ্যাটাক করছে, ঠিক আছে, এই টাইপের কোনো কিছু ইস্যু থাকতে পারে, বা হচ্ছে আপনি কোনো একটা নতুন প্লাগ ইন দিচ্ছেন, সেই নতুন প্লাগ ইনটার মধ্যে বাগ ছিল, সেই বাগের কারণে আপনার ওয়েবসাইটটা পুরোটাই ক্র্যাশ করতে পারে। দেখা যাবে ওয়েবসাইটটা আর কিছু আসবে না। তো সেই কারণে একটা ওয়েবসাইট যখন তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করে অবশ্যই ওয়েবসাইটটার ব্যাকআপ নিয়ে রাখবেন, অর্থাৎ ওয়েবসাইটটাতে যা কিছু আছে সেই সবগুলো ফাইল আমরা আলাদাভাবে একটা স্টোর করে রাখবো, ঠিক আছে। সেটা আপনারা ডাউনলোড করে গুগল ড্রাইভে বা অন্য জায়গায় রেখে দিতে পারেন। ক্লায়েন্টের কাজ করার সময় অবশ্যই এই জিনিসটা মেনটেন করবেন, কেননা একটা ক্লায়েন্ট আপনার কাছে কাজ করে নিয়েছে, ধরেন যে 3 মাস আগে একটা কাজ করে নিয়েছে, কোনো কারণে ক্লায়েন্ট কিছু একটা করে ফেলছে, বা নতুন একটা ডেভেলপার কিছু একটা করছে, সেই কারণে আপনার ওয়েবসাইটটা ক্র্যাশ করছে। সো ওয়েবসাইটটা যখনই ক্র্যাশ করবে, ক্লায়েন্ট কিন্তু 3 মাস পরে আবার আপনার কাছেই আসবে, এসে বলবে যে আমার ওয়েবসাইটটা আমি ক্র্যাশ করে ফেলছি, তো তুমি এইটা আমাকে আবার আগের মতো করে দাও। এখন যদি সে বলে যে তোমাকে আমি টাকা বাড়াই দিচ্ছি, বা হচ্ছে তোমাকে আমি এটার জন্য এক্সট্রা পে করব, তাহলে আপনি সেই ব্যাকআপটা দিবেন, আগের যে ব্যাকআপটা ছিল সেই ব্যাকআপটা দিবেন, দিয়ে এই কাজটা করবেন এবং বাড়তি টাকা নেবেন। আর ক্লায়েন্ট যদি টাকা নাও দিতে চায়, আপনার কাছে যদি ব্যাকআপ থাকে, তাহলে আপনি ক্লায়েন্টকে খুশি করতে পারবেন, ঠিক আছে। তখন ক্লায়েন্টটা কিন্তু পরবর্তীতে আপনার কাছেই আসবে, যে আমাকে টাকা ছাড়াই সে ব্যাকআপটা দিয়ে রাখছিল, এবং তার কাজের মধ্যে একটা অর্গানাইজড একটা ভাব আছে, সে সবসময় এরকম ভাবেই কাজ করে, ঠিক আছে। সো কোনো একটা ক্লায়েন্টের কাজ শুরু করার আগে কোনো এক্সিস্টিং, বেশি এইটা সবচেয়ে বেশি কাজ করে, কোনো একটা এক্সিস্টিং ওয়েবসাইট যদি থাকে, সেই এক্সিস্টিং ওয়েবসাইটে আপনি যদি কাজ করতে যান, তখন এটা বেশি কাজ করে। অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে যখনই বলবে যে এটাকে আমাকে রিডিজাইন করে দাও, বা এই ইস্যুটা সলভ করে দাও, বা এখানে কিছু একটা অ্যাড করে দাও, সাথে সাথে সবার প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইটটাকে নিয়েই আপনার ব্যাকআপ নেওয়া, ঠিক আছে। ব্যাকআপ নিয়ে তারপরে আপনি কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে হচ্ছে ক্লোন, মাইগ্রেশন এবং ব্যাকআপ, এই তিনটা জিনিস আমরা দেখলাম। আর এখন কিভাবে ব্যাকআপ নিতে হয়, কিভাবে মাইগ্রেশন করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে হয়, এটাই আমরা দেখবো। এটা খুব ছোট প্রসেস, আমরা জাস্ট প্লাগ ইন ইউজ করে করব। এখন এটা ম্যানুয়াল প্রসেসেও করা যায়, কোনো কারণে একটা ওয়েবসাইটের স্টোরেজ সাইজ যদি অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে, মোটামুটি ধরেন যে 5-6 জিবি উপরে যদি চলে যায়, তখন আমরা ম্যানুয়ালি ব্যাকআপ নিই। সো ম্যানুয়াল ব্যাকআপটা আমরা এখন দেখাবো না, ম্যানুয়াল ব্যাকআপটা আমাদের 3-4 মাস বা 4 মাস 5 মাস পরে আমরা দেখাবো, ঠিক আছে। ওইটা এখানে দেখাবো না, আমরা শুধুমাত্র প্লাগ ইন ইউজ করে কিভাবে ইজিলি এই কাজটা করা যায় সেই কাজটাই করব। সো ওয়েবসাইট ব্যাকআপের জন্য আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে যাব, এবং সেখানে একটা প্লাগইন আছে, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। এটা একটা প্লাগইন, এরকম না যে একটা প্লাগইন দিয়ে শুধুমাত্র ব্যাকআপ নিতে হবে, ঠিক আছে। আপনি মানে ব্যাকআপ রিলেটেড প্রায় 15 থেকে 20টা প্লাগইন আছে, ঠিক আছে, আপডাট প্লাস আছে, তারপরে ধরেন যে ডাব্লিউপি ভিভিট আছে, ঠিক আছে। যেটাকে আপনার ইউজ করতে সুবিধা হয় আপনি সেটাই ইউজ করবেন। এবং
এই অল ইন ওয়ান ডাব্লিউবি মাইগ্রেশন আমি দেখাচ্ছি। আপনাদের কাজ হবে অল ইন ওয়ান ডাব্লিউবি মাইগ্রেশনের পাশাপাশি আরো 2 থেকে 3টা প্লাগ ইন শিখে রাখা, ঠিক আছে? কেননা ক্লায়েন্ট যদি আপনাকে এসে বলে যে এই তুমি আমার ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে দিতে পারবা, তখন আপনি সাথে সাথে রিপ্লাইটা এরকম করবেন যে হ্যাঁ আমি ম্যানুয়াল ব্যাকআপও নিতে পারি, আমি হচ্ছে প্লাগ ইন দিয়েও ব্যাকআপ নিতে পারি, তো তুমি কোনটা চাচ্ছ? সে যখন বলবে যে আমাকে প্লাগ ইন দিয়ে ব্যাকআপ দাও, তখন আপনি কি বলবেন, আপনি সাথে সাথে কয়েকটা প্লাগ ইনের নাম বলে দিবেন, ঠিক আছে? যখন এইটা বলে দিবেন তখন আপনার এক্সপার্টনেসটা তার কাছে ফুটে উঠবে, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো তখন বুঝবে যে আচ্ছা আচ্ছা এই তাহলে ওই এই রিলেটেড অনেকগুলো কাজ করেছে বা হচ্ছে এই রিলেটেড অনেক কিছু সে জানে। তো সবসময় ক্লায়েন্ট যখন একটা রিকমেন্ড করবে বা একটা কিছু সার্ভিস চাবে, তো সেই সার্ভিস রিলেটেড আমরা যে জার্গন কিওয়ার্ড গুলো জানি বা ওই সার্ভিস রিলেটেড যে টুলস গুলোর নাম জানি সেগুলোকে ফুটায় তোলার চেষ্টা করব। এটা হচ্ছে একটা আর কি ব্যাক মার্কেটিং বলা চলে, ঠিক আছে? এতে আর কি ক্লায়েন্টের একটু দৃষ্টিতে আসা যায়, ঠিক আছে? দেন আমরা কি করবো, আমরা একটা ব্যাকআপ নিব, তারপরে ওইটাকে ডাউনলোড করব, দেন আমরা সাইটটাকে মাইগ্রেট করব। সো আজকের ক্লাস এতটুকুই, মানে ছোট্ট একটা ক্লাস, ঠিক আছে? তো দেখি আমরা এই প্রসেসটা কিভাবে হয়, ঠিক আছে? আমরা ওয়েবসাইটে চলে আসি। আচ্ছা, তো আমি এটার এখনো দেখেন এটা কিন্তু অনেক লেন্দি প্রসেস, ঠিক আছে? দেখেন 174 MB একটা ফাইল, আমি এটা কিভাবে আসতেছি এটা আমি দেখাচ্ছি। বাট এটা আমি প্রায় 1 ঘন্টা আগে, 1 ঘন্টা মেবি হবে, 40-50 মিনিট এরকম আগে আমি দিয়ে রাখছি, ঠিক আছে? জাস্ট এইটার যে ফাইলগুলো আছে সেগুলোকে এক্সট্রাক্ট করে একটা ব্যাকআপ রিস্টোর হিসেবে ক্রিয়েট করতেছে সে তখন থেকে। এবং এই এই ফাইলটা আবারও আপনাকে আরেক জায়গায় এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে? এক্সপোর্ট আর ইম্পোর্ট এই দুইটা কাজ আপনাকে করতে হবে, বাট এইটা কিন্তু অনেক লেন্দি প্রসেস। তার মানে দেখেন এখন 174 MB একটা ফাইল প্রায় 1 ঘন্টা ধরে ডাউনলোড হচ্ছে। তো আপনার যখন একটা অনেক 6 জিবি, 7 জিবি, 10 জিবি, 12 জিবির এরকম একটা ওয়েবসাইট থাকবে, সেইটার যখন ব্যাকআপ নিতে যাবেন আপনার ব্যাকআপ নিতে কিন্তু হিউজ পরিমাণে টাইম লাগবে। এবং আমরা ওগুলো যখন ব্যাকআপ নিতে যাই আমরা ডিরেক্ট 16 জিবির ব্যাকআপ নেই না, ঠিক আছে? ওখানে আমরা কি করি, পার্ট পার্ট করে ব্যাকআপ নেই, 300 MBর ব্যাকআপ নেই, 400 MBর ব্যাকআপ নেই, 200 MBর নেই, নিয়ে নিয়ে সবগুলো ফাইল আবার একটা জায়গায় রাখি। তো এটা যেহেতু আমাদের ম্যানুয়াল প্রসেস বড় ফাইলের জন্য, সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে? বাট আমরা শুধুমাত্র প্লাগ ইন দিয়ে ছোট ফাইলগুলো কিভাবে নিতে পারি আমরা সেটা দেখবো। তো আমরা প্রথমে কি করব, আমরা একটা ওয়েবসাইট, ধরেন যে এই ওয়েবসাইটটাই, আচ্ছা এই ওয়েবসাইটে যাওয়া যাবে না যেহেতু ওটা কাজ করতেছে, ওটা করুক। ধরেন আমাদের ক্লায়েন্ট বলল যে আমার একটা ওয়েবসাইট আছে, তুমি এই ওয়েবসাইটটা ব্যাকআপ নাও। তো আমরা কি করব, আমরা আসব, তার ড্যাশবোর্ডে প্রবেশ করব, অথবা ক্লায়েন্ট আপনার কাছে কোনো একটা ইস্যু সলভ করতে চাইছে, সেই জন্য আপনি প্রথমে তার ড্যাশবোর্ডে প্রবেশ করবেন এবং আগে যে কাজ করা আছে সেইটার আমি আগে ব্যাকআপ নিয়ে রাখবো। সো কোনো কারণে যদি সাইটের কিছু হয় তাহলে আমি তাকে ওই ব্যাকআপটা আবার ইনস্টল দিয়ে বলবো যে তোমার সাইটের আমি কাজের ইস্যু সলভ করতে পারি নাই, বা তোমার সাইট যেমন ছিল তেমনই আছে, তুমি এটা নাও এবং অন্য ডেভেলপারের কাছে যাও, ঠিক আছে? আচ্ছা, এখন এবং একটা ফাইল ডাউনলোড হচ্ছে জন্য এটা অলরেডি অনেক স্লো হয়ে গেছে। তো আমি একটু দেখাই কিরকম বিষয়টা। আপনি আপনার যখন ড্যাশবোর্ডে আসবেন, ক্লায়েন্টের ড্যাশবোর্ডে ধরেন চলে আসছেন, ক্লায়েন্টের ড্যাশবোর্ডে আসার পর আপনাকে একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। সো প্লাগ ইনটার নাম কি, আমরা অ্যাড নিউ প্লাগ ইনে যাবো। অ্যাড নিউ প্লাগ ইন থেকে আমরা এখানে সার্চ করব ডাব্লিউপি মাইগ্রেশন অথবা অল ইন ওয়ান ডাব্লিউপি, ঠিক আছে? ডাব্লিউপি মাইগ্রেশন লিখলে ওটা চলে আসে। ডাব্লিউপি মাইগ্রেশন লিখলাম, যখনই ডাব্লিউপি মাইগ্রেশন লিখছি তখনই আসছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। এটা 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, ঠিক আছে? তার মানে এটা ইউজ করতেছে মানুষজন, 5 মিলিয়ন প্লাস মানুষজন। তো এটাকে আমরা ইনস্টল নাও অপশনে ক্লিক করব। আমাদের ওয়েবসাইটে যা কিছু আছে সেটা কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে? এখানে আমাদের কিন্তু কিছু নেই। দেন অ্যাক্টিভেট করব। তো এটাকে যখন আমরা অ্যাক্টিভেট করব, তারপরে এটার আউটপুটটা আমরা লেফট সাইডে দেখতে পারবো। এই যে লেফট সাইডে আমরা কি দেখতেছি, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, অর্থাৎ এই প্লাগইনটা আমার এখানে ইনস্টল হয়ে গেছে। এখন এই ওয়েবসাইটটার আমি ব্যাকআপ নেব, তার আগে অবশ্যই ওয়েবসাইটটা দেখতে কেমন আমরা আগে একটু দেখে নিই। আর ক্লায়েন্ট যখন কাজ আপনাকে দিবে অবশ্যই ওই ওয়েবসাইটটাকে হিউজ পরিমাণে রিসার্চ করবেন, ঠিক আছে? যে আসলে ক্লায়েন্ট কি চাচ্ছে, আপনি সেটা দিতে পারবেন কিনা। এটা খুবই
দরকার, ঠিক আছে? যতক্ষণ লাগে লাগুক, আপনি খুব ভালোভাবে ওই ওয়েবসাইটটাকে নিয়ে ঘাটাঘাটি করবেন। আচ্ছা, আমরা জাস্ট দেখতেছি যে ওয়েবসাইটটা এরকম, ঠিক আছে? এবং এখানের মধ্যে 1 2 3 4 5 6 ছয়টা পেজ আছে। তো আমরা এমনি জাস্ট দুই একটা পেজ ওপেন করি, ওপেন করে জাস্ট ওয়েবসাইটটা কিরকম আছে সেটা আমরা একটু দেখে নিই। কেননা আমরা কি এটাকে মাইগ্রেশন মাইগ্রেশন মেবি আজকে ক্লাসে হবে না, আমরা এটা দিয়ে রাখবো। তো এটা আর কি হলে তখন হয়তো আমি একটা ছোট 1 মিনিটের একটা ভিডিও ওটার সাথে ইনক্লুড করে দেখাবো। তাছাড়া এটা আর কি ক্লাসে বসে থেকে এটা হবে। এই যে তখন দেখি কেবল কেবল আর কি ডাউনলোড হলো শুধুমাত্র ব্যাকআপটা। আচ্ছা, তো আমরা দেখলাম যে আমাদের ওয়েবসাইটটা আসলে দেখতে এরকম লাগতেছে, ঠিক আছে? তো এরকম এরকম উপরে সবকিছু আছে। আচ্ছা, তাহলে আমাদের কাজ কি? আমরা প্রথমে একটা প্লাগইন ইনস্টল দেব। প্লাগইন ইনস্টল দিয়ে প্লাগইনে আসবো, এই প্লাগইনটা আমি লেফট সাইডে দেখতে পারবো। দেন এখানে দেখেন কয়েকটা অপশন আছে, এগুলো প্রিমিয়াম, এগুলো আমরা করবো না। এগুলো হচ্ছে যে শিডিউলস। শিডিউলস মানে হচ্ছে আপনি বললেন যে 3 দিন পর পর একটা করে ব্যাকআপ আমাকে দিয়ে রাখবা, ঠিক আছে? তাহলে এই প্লাগইনটা ইনস্টল দিয়ে আপনি যখন প্রিমিয়ামটা পারচেস করবেন, তাহলে 3 দিন পর পর আপনার একটা ডিরেক্টরি থাকবে, অর্থাৎ একটা ফাইলের লোকেশন থাকবে, সেখানে 3 দিন পর পর একটা করে ব্যাকআপ ওখানে অটো জেনারেট হয়ে যাবে। যেমন হোস্টিংয়ারে আপনি কিন্তু অটো ব্যাকআপ নিতে পারেন, ঠিক আছে? অটো ব্যাকআপের একটা শিডিউল যদি দিয়ে রাখেন, তাহলে সেই শিডিউল অনুযায়ী হোস্টিংয়ারে আপনার ওয়েবসাইটের ব্যাকআপ গুলো অটো ওখানে জেনারেট হয়ে থাকে। তো পরবর্তীতে আপনি সেখান থেকে রিস্টোর করে নিতে পারেন। আরো দুই একটা হয়তো হোস্টিং আছে, সেগুলোতে হয়তো করা যায়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটাতে করব না, আমরা প্রিমিয়ামে কিছু করব না, আমরা এখান থেকে সবার প্রথমে ব্যাকআপ ফাইলটাকে ক্রিয়েট করব। তো এই প্লাগইনটা সিলেক্ট করে ব্যাকআপ যে আছে, ব্যাকআপ থেকে অ্যাড নিউ উইন্ডো, এখান থেকে আমি ব্যাকআপে যাব, ঠিক আছে? তো ব্যাকআপে গেলে আমি এই ওয়েবসাইটটার জন্য যে ব্যাকআপ ফাইলটা ক্রিয়েট হবে, সেই ব্যাকআপ ফাইলটা আমি এখান থেকে নিতে পারবো, ঠিক আছে? সো এগুলো কিন্তু না, এগুলো আমার আগের প্লাগইন যেগুলো ইউজ করছি তার আর কি পপ আপ। তো এখান থেকে আমরা ক্রিয়েট ব্যাকআপ এই অপশনে ক্লিক করব। তো ক্রিয়েট ব্যাকআপ অপশনে ক্লিক করলে আমার এখানের মধ্যে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো রিজেনারেট হওয়া শুরু করবে এবং রিস্টোর হওয়ার জন্য আমাকে একটা ফাইল সাইজ দিবে, যে এত এমবির একটা ওয়েবসাইট তোমার এই ওয়েবসাইটটা, ঠিক আছে? দেন এইটাকে আমরা একটা ডাউনলোড করার অপশন পাবো। ঠিক কিরকম আমি বলতেছি, কারণ এটা অনেক সময় লাগবে, ঠিক আছে? সো 99% কমপ্লিট, এটা কমপ্লিট মানে জাস্ট হচ্ছে তার ফাইলগুলোকে সে ডিটেক্ট করলো, ঠিক আছে? এখনো কিন্তু ডাউনলোড হয়নি, আসতেছি আমরা। সো আপনাদের সামনে দেখাবে কিরকম, দেখাবে এরকম, ঠিক আছে? তো যখন ক্রিয়েট ব্যাকআপ অপশনে ক্লিক করব, তখন এরকম একটা ব্যাকআপ ফাইল ক্রিয়েট হবে এবং উপরে একটা পপ আপ এরকম থাকবে এবং লেখা থাকবে যে ডাউনলোড আপনার যে ওয়েবসাইটের ডোমেইনটা আছে, ডাউনলোড এত .com, এবং এখানে সাইজটা উল্লেখ থাকবে। জাস্ট এখানে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হওয়া শুরু হবে, অর্থাৎ ফাইলটা ডাউনলোড হবে। এখন দেখি, এই যে যেমন 413 MB, এটা যে ওখানে আমাদের 174 MB ডাউনলোড করতেই লাগছে প্রায় 1 ঘন্টার মতো। সো এটাকে আমি যদি ডাউনলোড অপশনে ক্লিক করি, তাহলে এটা আর কি মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো লাগবে, ঠিক আছে? সো আমি এখানে করব না, আমি জাস্ট আপনাকে দেখাইলাম যে কি জিনিসটা, কোন পপ আপটা আসবে। সো আমি দেখলাম এরকম একটা পপ আপ আসবে এবং এখান থেকে আমরা ওয়েবসাইটের ব্যাকআপটা ডাউনলোড করে রাখবো। যখনই ডাউনলোড করবেন তখন আপনার কাছে এখানে একটা ফাইলের অপশন আসবে যে কোন ফাইলে সিলেক্ট করবেন, সো সেই ফাইলটাকে ধরায় দেবে। এখন আসেন এর কাজ কি। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে নতুন একটা দিছে, নতুন একটা ওয়েবসাইট দিছে, ঠিক আছে? নতুন একটা ডোমেইন। সো আমি ধরেন যে একটা ডোমেইন নিয়ে রাখি। আচ্ছা, ডোমেইন ধরেন এই একটা ডোমেইন আমি আগে ক্রিয়েট করে রাখছিলাম। ধরেন ক্লায়েন্ট আপনাকে এরকম এক্সিস্টিং কোন একটা ডোমেইন দিচ্ছে, বা ডোমেইন যদি না দেয় তাহলে কিন্তু আপনি অলরেডি আপনার কাজের জন্য জাস্ট ব্যাকআপটা নিয়ে রাখছেন আগে। আচ্ছা, এর মধ্যে আপনারা এখানে প্রেজেন্ট গুলো দিতে থাকেন। আচ্ছা, ক্লাস আমাদের শেষের পথে, মানে এই ক্লাসের ওরকম তেমন কিছু নাই। এখন দেখেন, ধরেন ক্লায়েন্ট আপনাকে নতুনটাতে শিফট করতে বলছে, অর্থাৎ মাইগ্রেশন করতে বলছে। তার মানে আমার নতুন ডোমেইন এবং আমার কোনো এক জায়গায় হোস্ট করা আছে, আমি দেখলাম। তো এখানে এসে আমরা কি করব? এখানে এসে কোনো কিছু করব না, প্রথমে আমরা প্লাগ ইন ইনস্টলে যাব। এই প্লাগ ইন ইনস্টল করতে গিয়ে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে কোনো কারণে আপনার ক্লায়েন্টের যদি এলিমেন্টর প্রো থাকে,
ঠিক আছে। এলিমেন্টর যদি প্রো থাকে তাহলে অবশ্যই আগে এলিমেন্টর দিয়ে নেবেন, দেন পরবর্তীতে এলিমেন্টর প্রোটা দিয়ে ওখানে লাইসেন্স অ্যাক্টিভেট আগে করে দিবেন, তারপরে সাইটটাকে মাইগ্রেট করবেন। এই বিষয়টা মনে রাখবেন। যদি এটা মনে না রাখেন তাহলে কিন্তু সাইটটাকে বারবার এভাবে আপগ্রেড করতে হবে। ধরেন আপনি যখন ওই রিস্টোর ফাইলটা দিয়েছেন, দেওয়ার পরে আপনি যদি এলিমেন্টর প্রো দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে, বিভিন্ন জায়গায় আপনার অপশন গুলো ভেঙে যাবে, বিভিন্ন জায়গায় সেকশন ভেঙে যাবে। সো এই বিষয়টা যেন মাথায় থাকে। সো এলিমেন্টর, সো এখান থেকে এলিমেন্টর প্রো আমি এখানে দিয়ে দেব। এই বিষয়টা মাথায় রাখবেন অবশ্যই। আগে সাইট মাইগ্রেট করার আগে এই দুইটা জিনিস আমরা আগে দিয়ে নেব। আর অন্য কোনো প্লাগইন কিন্তু আপনাকে দিতে হবে না। ঠিক আছে, শুধুমাত্র এলিমেন্টর আর এলিমেন্টর প্রো। আর এলিমেন্টর যদি অনলি থাকে যে এলিমেন্টর প্রো ইউজ করে নাই তাহলে কোনো সমস্যা নেই, তাহলে এলিমেন্টর না দিলেও চলবে। বাট এলিমেন্টর প্রো থাকলে আগে এলিমেন্টর প্রোর লাইসেন্স অ্যাক্টিভেট করে তারপরে এটাকে মাইগ্রেশন করব। তো ভাই এলিমেন্টর এখানে প্রো একটা আমি প্রশ্ন এখানে ছিল দিছি। আমার, ভাই অন্য কোনো পেজ বিল্ডার দিয়ে যদি সে কাজ করে তাহলে কি হ্যাঁ ওই 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 প্লাগইনটাও ইনস্টল করে নিতে হবে এই এলিমেন্টার প্রোর মতো? হ্যাঁ 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 সেম। কোনো একটা ধরেন ডিবি বিল্ডার দিয়ে সে কাজ করছে, তাহলে আপনাকে ডিবি বিল্ডারের মানে সে যদি প্রোটা নেয় তাহলে ডিবি বিল্ডারের প্রোটা আপনাকে দিয়ে অ্যাক্টিভেট করে তারপরে কাজ করতে হবে। ঠিক আছে, সেম সবগুলোর জন্য আর কি। স্যার প্রো দেওয়ার জন্য তো তাহলে স্যার আমরা ক্লায়েন্টের যদি প্রোর জন্য যে লাইসেন্সের টাকা লাগবে সেটা তো আমরা ক্লায়েন্টের কাছ থেকেই নিব তাহলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ক্লায়েন্টকে এটা বলতে হবে। ক্লায়েন্টকে এটা বলতে হবে যে আপনার এখানে নতুন প্রো লাগবে, কারণ নতুন প্রত্যেকটা ডোমেইনের জন্য আলাদা করে এলিমেন্টর প্রো লাগে। ঠিক আছে, তো এখানে ক্লায়েন্টকে বলতে হবে, তখন সে দিয়ে দেবে। স্যার এমন আচ্ছা, কি হতে পারে তো যে আগে এখানে আমার থেকে আগে, লাইসেন্স নেওয়া আছে ওয়েবসাইটে তার, হ্যাঁ হ্যাঁ, মানে তার আগে থেকে লাইসেন্স নেওয়া আছে এরকম কি আমরা দেখা যাবে? না তার লাইসেন্স তো আগের ডোমেইনে ছিল, নতুন ডোমেইনে তো তার আগের থেকে লাইসেন্স থাকবে না। আর তার যদি নেওয়া থাকে তাহলে তো আপনাকে আর করতে হবে না, তাহলে জাস্ট শুধু ব্যাকআপ ফাইলটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ নতুন ডোমেইনে হচ্ছে অবশ্যই আগে থেকে লাইসেন্স দিতে হবে। হ্যাঁ হ্যাঁ নতুন ডোমেইনে দিতে হবে, কিন্তু সে যদি এলিমেন্টর প্রো ইউজ না করে তাহলে কোনো কিছুই লাগবে না। ঠিক আছে। আচ্ছা, ও এটা আমি আমার আগের থেকে মনে হয় ইয়ে করা ছিল, আগের থেকে আপলোড করা ছিল। আচ্ছা আমি দেখালাম, ধরেন যে তাহলে আমি এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুটোই দিয়েছি। এখন এখানেও কিন্তু আমাকে সেম প্লাগইনটা দিতে হবে। ঠিক আছে, তো আবারও আমি অ্যাডমিন প্লাগইনে যাই। এটা নতুন পেজ ওপেন হয়েছে। অ্যাডমিন প্লাগইন থেকে ডাব্লুপি মাইগ্রেশন। এখানে একটা ভালো জিনিস মনে পড়ছে, সেটা হচ্ছে ধরেন আপনি ডাব্লিউপি মাইগ্রেশন দিয়ে ব্যাকআপ নিছেন, আর আপনি আবার এটাকে মাইগ্রেশন করতেছেন আপড্রাফট প্লাস দিয়ে। ঠিক আছে, এরকম কিন্তু কখনো করবেন না। যদি আপড্রাফট দিয়ে ব্যাকআপ নেন তাহলে আপড্রাফট দিয়েই মাইগ্রেশন করবেন। যদি অল ইন ওয়ান ডাব্লিউপি দিয়ে নেন তাহলে সেটা দিয়েই কাজ করবেন, অর্থাৎ ব্যাকআপ এবং রিস্টোর দুইটাই যেন সেম প্লাগইনের উপর হয়। তাহলে আর কোনো সেকশন ভাঙার ইয়ে থাকবে না। ঠিক আছে, তবুও দু একটা সেকশন ভেঙে যেতে পারে, সো ওটাকে আমরা পরবর্তীতে ফিক্স করব। ঠিক আছে। আচ্ছা, সো আমি এটা যখনই দিলাম সাথে সাথে এখানে চলে আসছে। এবার আমরা কি করব বলেন তো, এক্সপোর্ট করব নাকি ইম্পোর্ট করব? অর্থাৎ যেটা ইম্পোর্ট। ডাউনলোড করে রাখছিলাম, হ্যাঁ সেটা আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট অপশনে ক্লিক করলে এই দেখেন ইম্পোর্ট ফ্রম, এখানে ক্লিক করলে কি করব, এত কিছু না কিন্তু, এগুলো না, এই যে ফাইল শুধুমাত্র। ঠিক আছে, ফাইলের মধ্যে আমার সব ফাইল চলে গেছে। তো ফাইল অপশনে ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করে মেবি এটা আমি ওয়ার্ডপ্রেস দেখা, হ্যাঁ এখানে রাখছি, এবং এইটা ইবারত, এটা হচ্ছে সবচেয়ে ছোট ওয়েবসাইট, বাকিগুলো একটু বড়। তো এটা দেই, দিলে এইখানে যেটা আসবে সেইটার একটা সলিউশন আছে। দেখেন এখানে একটা পপ আপ আসছে। পপ আপটা কি, ইয়োর ফাইল এক্সিস্ট দ্য ম্যাক্সিমাম আপলোড সাইজ ফর দিস সাইট 64 MB। মানে এখানে বলতেছে আমার হোস্টিং এর মধ্যে তোমার ফাইল সাইজ শুধুমাত্র 64 MB পর্যন্ত আপলোড করতে পারবা, এর থেকে হায়ার হায়ার কোনো যদি ফাইল হয় তাহলে সেটা তুমি আপলোড করতে পারবা না। তাহলে এটাকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে। এটাকে চেঞ্জ করার জন্য কি করতে হবে একটু খেয়াল রাখেন।
আপনার সি প্যানেলে চলে আসবেন, ঠিক আছে? আপনাদের সি প্যানেলে চলে আসবেন, এটা যে কোনো সি প্যানেলই হোক সেম, ঠিক আছে? ধরেন আমি সি প্যানেলের ভিতরে প্রবেশ করছি। আচ্ছা, সি প্যানেলের ভিতর প্রবেশ করে কিভাবে আমরা আপলোড ফাইল সাইজ এইটা বাড়াবো, এটার জন্য আমরা পিএইচপি ভার্সন, ঠিক আছে, বা পিএইচপি, এই যে পিএইচপি ম্যানেজ মাই ডাটাবেস, পিএইচপি মাই অ্যাডমিন না, পিএইচপি ভার্সন একটা আছে। আচ্ছা, এখানে লাগবে না, আমরা এখানে সার্চ দিতে হবে। পিএইচপি লিখবেন, এই যে পিএইচপি, সিলেক্ট পিএইচপি ভার্সন, ঠিক আছে? তো এইটাতে আমরা ক্লিক করব। এটা সব সি প্যানেলই সেম, ঠিক আছে? আমরা delete করব। আচ্ছা, সি প্যানেল এটা লোড নিতে থাকুক, আমি ততক্ষণে হোস্টিঙ্গার যাদের আছে হোস্টিঙ্গার একটা দেখায় আসি, ঠিক আছে? এটা একটু লোড নেব। আচ্ছা, ধরেন যে এই যে হোস্টিঙ্গার, সো হোস্টিঙ্গারে যেহেতু এইচ প্যানেল সেখানে একটু জাস্ট চেঞ্জ আছে, হ্যাঁ? এর কারণে হচ্ছে আমরা কি করব, ধরেন হোস্টিঙ্গারে প্রথমে প্রবেশ করলেন। সো হোস্টিঙ্গারে প্রবেশ করলে আপনার যে প্ল্যানটা কেনা আছে সেই প্ল্যানের মধ্যে ম্যানেজ, এই নিচের দিকে আসলে আপনার যে হোস্টিং কেনা আছে সেটা আপনারা দেখতে পারবেন। সো ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করলে আপনার মেনুটা শো করবে লেফট সাইডে। আগে দেখবেন, আগে কিন্তু হোস্টিঙ্গারের উপরে সবকিছু শো করতো, এখন কিন্তু লেফট সাইডে শো করে, হ্যাঁ? এটা একটু খেয়াল রাখবেন। সো এটা থেকে আমরা অ্যাডভান্স অপশনে ক্লিক করব। অ্যাডভান্স থেকে আমরা পিএইচপি কনফিগারেশন, পিএইচপি কনফিগারেশন মনে রাখেন। পিএইচপি কনফিগারেশন দেখেন, এখান থেকে পিএইচপি ভার্সন আমরা চেঞ্জ করে দেব। সো পিএইচপি ভার্সন মাঝে মাঝে চেঞ্জ করা লাগে। সো আমরা আপডেটেডটা তার আগের ভার্সনটা সবসময় রাখবো। যদি কোনো কারণে এখানে পিএইচপি 8.4 আসে তাহলে পিএইচপি 8.3 তে আমরা রাখবো, ঠিক আছে? তাহলে পিএইচপি 8.3 আমরা 8.2 তে রাখছি, আমার 8.1 ও এর জন্য পারফেক্ট, ঠিক আছে? সো 8.2 আছে, ঠিকঠাক, কোনো সমস্যা নেই। এটা কিন্তু চেঞ্জ করব আমরা, হ্যাঁ? দেন পিএইচপি এক্সটেনশন, এখানে আমাদের কোনো কাজ নেই। পিএইচপি অপশন, মেইন কাজটা হচ্ছে আমাদের পিএইচপি অপশন। পিএইচপি অপশনে আমরা যখন ক্লিক করব তখন নিচের দিকে আসবো, স্ক্রল করে নিচের দিকে যখন আসবো তখন এই দেখেন ম্যাক্স ফাইল আপলোড, ঠিক আছে? এই লিমিটটাকে আমরা বাড়ায় দেবো, আমরা ধরেন 512 দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ম্যাক্স ইনপুট টাইম, এটা লাগবে না। এবং হচ্ছে মেমোরি লিমিট 1024 আছে, ঠিক আছে? তাহলে আরো বাড়াইতে পারেন, এটা বাড়ায় দিয়ে রাখবেন। পোস্ট ম্যাক্স সাইজ, তার মানে আপনি যখন পোস্ট আপলোড করতে যাবেন পোস্টের একটা বড় ম্যাক্স সাইজ দেওয়া থাকবে। এবং হোস্টিং এর মোটামুটি একটু বেশি করে বাড়ানো থাকে, এই যে আমি আরো বাড়াই দিলাম, ঠিক আছে? আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এইটা হচ্ছে মেইন আমাদের যে ইস্যুটা আছে, সেটা হচ্ছে এই কারণে, ঠিক আছে? আমরা কিন্তু হোস্টিং এর আমার ওই ওয়েবসাইটটা নাই, যদি হোস্টিং এ থাকতো তাহলে ডিরেক্ট কিন্তু সেটা আপলোড হয়ে যাইতো, ঠিক আছে? তো এইখানে ক্লিক করলে দেখবেন, মানে এদের মেইন প্ল্যানে শুরু হয় 1000 থেকে, ঠিক আছে? তো এটা আমি জাস্ট বাড়ায় দিলাম, দেন সেভ অপশনে ক্লিক করবেন। তাহলে হোস্টিঙ্গারে আসবো, দেন পিএইচপি কনফিগারেশন যার আছে সেখান থেকে আমরা এই সাইজ গুলোকে বাড়ায় দিয়ে রাখবো, তাহলে আপনার কোনো কিছুতেই কোনো ইস্যু শো হবে না। এখন যে অন্য হোস্টিং গুলো আছে সি প্যানেল যেগুলো, সেগুলোতে কিন্তু এত বেশি করে বাড়ানো থাকে না, সেগুলোতে 64 MB পর্যন্ত দেওয়া থাকে। সো এটার জন্য আমি কি করব, পিএইচপি ভার্সন ক্লিক করছিলাম। সো পিএইচপি ভার্সন ক্লিক করার পর এখানে মাই ডোমেইনস এক্সটেনশন, দেন এই যে অপশন, এখানে আবার কিভাবে আমরা কারেন্ট পিএইচপি ভার্সন চেঞ্জ করব, এইখানে আসবো, দেন আমরা পিএইচপি ভার্সনটাকে এভাবে নিয়ে নেব, ঠিক আছে? 8.1, 8.2, 8.3, সো একদম যেটা আপডেটেড সেটাতে শিফট করবেন না, ঠিক আছে? তার
প্রিভিয়াস যেটা আছে সেটাতে শিফট করবেন বা তার প্রিভিয়াস, ঠিক আছে। আচ্ছা, তাই এইভাবে আমরা ধরেন পিএইচপি ভার্সনটা চেঞ্জ করলাম, এখানে অপশনে আসবো, দেন নিচের দিকে যখন আসবো তখন আমরা এখানে চেঞ্জ করার অপশন পাবো। এই দেখেন আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এটা আমার বেশি ছিল, আপনাদেরকে দেখানোর জন্য এটাকে কমায় রাখছি। তো এটা 64 MB ছিল, হ্যাঁ, এটাকে আমি বাড়াই দেবো। এটাকে আমি বাড়াই দিলে দেখেন এই যে এভাবে এভাবে অনেকগুলো অপশন আপনি পাবেন। সো আমি এটাকে 1 GB পর্যন্ত করে দিচ্ছি, অর্থাৎ 1 GB পর্যন্ত আপনি এখানে আপলোড করতে পারবেন। সো এটা অটো সেভ হয়ে গেছে। এখন আমরা আসি, এখন এটাকে আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করে আবারও নতুন করে দেওয়ার চেষ্টা করি, দেন ফাইল অপশনে ক্লিক করি। ফাইল অপশনে ক্লিক করে আমরা দিতে যাচ্ছিলাম এইটা, এই ব্যাকআপটা দিতে যাচ্ছি। আচ্ছা, এটা তো আচ্ছা, দাঁড়ান একটু রিফ্রেশ করি। আর এখানে এখানে কি সেভের কোনো অপশন আছে? এখানে তো সেভ, আচ্ছা রিফ্রেশ করি এখানেও। আচ্ছা, এখন দেখি ফাইল, দেন এই যে, ঠিক আছে। তাহলে ওই যে রিফ্রেশের একটু ইয়ে হয়েছিল, রিফ্রেশ করলে এই যে এটা এখন এখানে আসা শুরু হবে। সো এখানে আসার পরে আমাদের ওয়েবসাইটটা এখানে শো করবে। এখানে যখন শো করবে তারপরে আমরা ওয়েবসাইটটাকে ভিজিট করব, ভিজিট করলে তখন দেখবে। এটা যদিও একটু জোরে জোরে যাচ্ছে, তো আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষা করি বলতে আপনাদের এখন আমি কোশ্চেন নেব। সো এটাই কিন্তু মেইন প্রসেস ছিল। সো একটা থেকে আমরা মাইগ্রেশন ব্যাকআপ নেব বা রিস্টোর করব, দেন পরবর্তীতে অন্য একটা ওয়েবসাইট বা অন্য একটা ডোমেইনে এসে সেটাকে আমরা ইম্পোর্ট করে দেব, ঠিক আছে। তাহলে এভাবেই আমরা ব্যাকআপ নিতে পারবো। এবং আমাদের ক্লায়েন্টের যে কোনো একটা পারপাসে যদি রিডিজাইন বা এই টাইপের কোনো ছোটখাটো ইস্যু হয়, তাহলে আগে আমরা এভাবে ব্যাকআপটা নিয়ে রাখবো। সো আপনারা এখন কোশ্চেন করেন, আর এটা এখানে হতে থাক, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা দেখতেছি কি করা যায়। স্যার আমরা যখন প্র্যাকটিস করব তখন তো টেস্টি ডাব্লিউপি তে এটা হবে না, তো সেক্ষেত্রে না, টেস্টি ডাব্লিউবিতে এটা হবে না, কারণ হচ্ছে টেস্টি ডাব্লিউবিতে আপনাদের 64 MB পর্যন্ত লিমিট দিয়ে রাখবে। সো 64 পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনার নিজের হোস্টিং না। সো ওই হোস্টিং এ তাহলে গিয়ে কি আপনি করবে এটা চেঞ্জ হোস্ট? করতে পারবেন না। তাহলে কি করবে? হোস্ট কি কিনতে হবে? হোস্টিংটা ওই যে আমি বলছি যে হোস্টিং আর ডোমেইন যতই ইয়ে করেন না কেন, কোনো না কোনো এক সময় আপনাদের কিনতে হবে। যদি আর কি একদম এরকম আপনাদের একটা প্ল্যান থাকে যে না আসলে আমরা ফ্রিল্যান্সার হব, আমি মেইন কাজের পাশাপাশি আমরা ফ্রিল্যান্সিং করব এবং এখান থেকে আমি ইনকাম করব, এরকম যদি মাইন্ড সেট হয়, তাহলে আপনাকে যে কোনো না মানে কোনো এক সময় আপনাকে কিনতেই হবে, এটার বিকল্প নেই আর। প্যাকেজ কিনতে হবে, তাহলে কিনেই ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিনতে পারলে ভালো আর কি, তাহলে আপনার জন্য সুবিধা। সাবডোমেন ক্রিয়েট করবেন, যখন তখন প্র্যাকটিস করবেন, যে কোনো কিছু হবে সবগুলোই আর কি করতে পারবেন। ভাই আপনি যে হোস্টিং এর জন্য যেটা বলছিলেন ওই যে ফর্ম ফিল আপ করার জন্য, তো সেটা কি জি, আপনার আজকে কেনা আমি, হয়েছে আর কি? হ্যাঁ ওই এই আমি যে আমার হোস্টিংটা দেখাইলাম না, এটাই হচ্ছে কেনা হয়েছে। এই যে এখানে এইটাই, এই যে coachthesis.com, আচ্ছা এইটাই, আচ্ছা এখানের মধ্যে আপনারা 10 জন এখানে হোস্ট করতে পারবেন, ঠিক আছে। আজকেই আচ্ছা আমি আচ্ছা, ক্লাস এটা শেষ ভালো করে লাগবে। ফর্মটা দিব আর কি। ঠিক আছে আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাই ভাইয়া, আরেকটা জিনিস জি, হলো যেটা দেখালেন যে ভার্সনের ব্যাপারটা, ভার্সন ওইটা সবসময় মানে কেন নিচের ভার্সন গুলো ইউজ করতে হয়? পরবর্তী ভার্সন ও গুলা আচ্ছা, মানে কি আপডেট যেটা ওইটা কি বাদ হ্যাঁ হ্যাঁ থাকে হ্যাঁ এমন কিছু? হ্যাঁ, মানে এখানে সমস্যাটা হচ্ছে কি, একদম যখন নতুন করে একটা ভার্সন আছে, একদম আপডেটেড ভার্সন, এই আপডেটেড ভার্সনটা তারা প্রথমে বেটা ভার্সন হিসেবে চালায় দেয়, ঠিক আছে। অর্থাৎ ইউজার থেকে এক্সপিরিয়েন্স নেয় এবং সেখান থেকে তারা কিছু ফিডব্যাক নেয় যে আসলে আমি যে নতুন ভার্সনটা চালাচ্ছি এই নতুন ভার্সনের মধ্যে কি কি ইস্যু আছে। সো মোটামুটি এরা এইটা 15 দিন একটা সার্ভের জন্য পাঠায় দেয়, 15 দিন বা 1 মাস। সো আপনারা যখন এইটা ইউজ করতে যান তখন অনেক বাগ থাকে, সেই বাগ গুলো আপনার ওয়েবসাইট অ্যাটাক করে। সো অ্যাটাক করলে দেখা যায় যে আসলে ওরা যেটা যে পারপাসে দিছে সেই পারপাসের থেকে আপনার ওয়েবসাইটটা আরো চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যায়, বা একদম ওয়েবসাইটটা একদম ক্র্যাশ করে। সো সেই কারণে এর আগের ভার্সনটা যেহেতু মেইন ভার্সন, কারণ ওই ভার্সনটার পরে হচ্ছে বেটা ভার্সন নতুনটা লঞ্চ করছে, সো আমরা তার আগের ভার্সনটাতে শিফট করি অথবা তার আগের ভার্সনটাতে শিফট করি। এটা সবসময় আমরা মেনটেন করি, শুধুমাত্র পিএইচপি ভার্সনের ক্ষেত্রে না। আপনি যে কোনো জায়গায় যান, আপনি দেখবেন একদম লেটেস্ট ভার্সনের থেকে আগের ভার্সনটাই মানুষ ইউজ করে, দেন তারপরে আরেকটা যখন লেটেস্ট ভার্সন আসে তখন সে আরো শিফট করে তার উপরেরটায় আসে, এইটা। আচ্ছা ভাই, আপনি তো যে 10 জন করে
হোস্টিংটা কিনে দিবেন বলছিলেন, তো ডোমেনের কেনার প্রসেসটাও যদি আমাদেরকে জানাইতেন যে কিভাবে ডোমেন গুলো আমরা পারচেস করব, তো ওটা আচ্ছা ভালো হবে আমাদের জন্য। আচ্ছা, ডোমেইনের বিষয়ে ওই যে এক ভাই দেখলাম ওই যে ইয়াতে দিছে, আমাদের গ্রুপে কোন একটা ওয়েবসাইট, সেখানে আমি গেছিলাম, গিয়ে মেবি $5.88 থেকে কমে $5 আসছে। তো আমি ওখান থেকে এখনো কিনি নাই, বাট আমি প্ল্যান করছি যে ওখান থেকে কিনে দেন আমি হোস্টিঙ্গারে হোস্ট করব, এইটাতেই হোস্ট করব। করে যদি এইটা ভালো হয়, মানে হোস্টিঙ্গার যদি আমার কাছ থেকে বাড়তি কোনো চার্জ না নেয়, তাহলে আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ডোমেইনটা ওখান থেকে নেন, দেন যে কোনো জায়গায় হোস্ট করেন, ঠিক আছে? তাহলে ডোমেইনটা আপনার কম প্রাইসে পেয়ে যাবেন, এইটা। বাট আমি যেহেতু নিজে কিনি নাই, সেই জন্য আমি আপনাদেরকে আসলে বলতে পারতেছি না, বাট আমি কিনে তারপরে আর কি বলবো। আর এমনি যে হোস্টিং এর প্ল্যানের কথা বলছিলাম, সেই হোস্টিং এ হচ্ছে 10 জন আমি আলাদা গ্রুপ ক্রিয়েট করছি, ওটার জন্য ফর্ম আমি দেবো আজকেই আর কি। মোটামুটি আপনারা হোস্টিং এর অ্যাক্সেস পেয়ে যাবেন, এটা আর কি। ভাই একটা তো আমার কোশ্চেন ছিল আমার ভাই। ডোমেইনটা কেনার জন্য আপনি একটা দিন চাইলে ওয়েট করতে পারেন, ঠিক আছে? আমি মেবি আজকেই কিনবো, কিনে এখানে হোস্ট করার চেষ্টা করবো। বাট বাড়তি যদি চার্জ থাকে তাহলে আমি আপনাদের বলবো যে আপনারা করবেন না, ভাই বুঝছেন? একটা এরকম আর কি। কোশ্চেন ছিল ঠিক হ্যাঁ, বলেন। আছে। ভাই, কোশ্চেনটা হচ্ছে যে আমরা যে এখন ডোমেইন কিনতেছি, অনেক সময় দেখা যাচ্ছে অফার থাকে। সো হুম। নেক্সট টাইম যখন আমরা ধরেন পরবর্তী বছর যখন কিনতে যাব,